নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। রায় মার্টিন প্রশ্নবিচিত্রা বাংলা মডেল প্রশ্ন সেট নম্বর 1। ইতিপূর্বে আমি মাধ্যমিক পর্ষদ কর্তৃক প্রকাশিত একটি ভিডিও তোমাদের আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। আজকের সেট নম্বর সেই হিসেবে 2 নম্বর সেট, কিন্তু স্কুল যেহেতু 1 নম্বর, স্কুল 1 হিসাবে আছে। 40 মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। আর তোমাদের সকল বিষয়ের ভিডিও পাবে আমার এই ইউটিউব চ্যানেলে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তো প্রথমে দেখতে হচ্ছে বাগনান হাই স্কুল থেকে এই প্রশ্নটা নেওয়া, 2019-26 সালের জন্য ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। এখানে ইলিয়াস বসবাস করত উলছা প্রদেশ, এরকম বিভিন্ন আছে। টোটাল প্রশ্নটা দেখে নিলে এবার উত্তর। তো এবার যদি আমরা উত্তরটা দেখে নেই, বিস্তারিত সিলেবাস যদি বলি, পদ্যের মধ্যে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি নোঙর, এবং গদ্যের মধ্যে ধীবর বৃত্তান্ত ইলিয়াস এবং দাম। ব্যাকরণ হচ্ছে ধ্বনি এবং ধ্বনি পরিবর্তন। আর নির্মাণ ভাব সম্প্রসারণ বোধ পরীক্ষণ স্কুল অনুযায়ী ভিন্ন হতে পারে। 15 নম্বরের মধ্যে এমসিকিউ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন টোটাল। যাই হোক, টোটাল 40 মার্কের যে প্রশ্নটি, আমরা সেই প্রশ্নটি সঠিক উত্তরটি নেবে। ইলিয়াস বসবাস করতো, ইলিয়াস কোথায় বসবাস করতো? ইলিয়াস মূলত বসবাস করতো উফা প্রদেশে। এটা গ নম্বরের উত্তর আছে, অর্থাৎ আমরা গ নম্বর উত্তর দিয়ে দেবো। গ নম্বর হচ্ছে এই যেটা। এরপরের প্রশ্ন হচ্ছে স্রোতের বিদ্রুপ শোনা যায়। স্রোতের বিদ্রুপ কি শোনা যায়? স্রোতের বিদ্রুপে শোনা যায় দ্বারের নিক্ষেপে। হ্যাঁ, দ্বারের নিক্ষেপে। কবিতাটা পড়লে বা জানলে ক্লিয়ার। চণ্ডীর আদেশ পান, চণ্ডীর আদেশ পান কি? বীর হনুমান, অর্থাৎ খ নম্বরে পাবে বীর হনুমান। এরপরের প্রশ্ন হচ্ছে শকুন্তলার আংটি পরে গিয়েছিল মূলত শচী তীর্থে। গ নম্বর উত্তর। এরপরের প্রশ্ন হচ্ছে যার দাম সংসারের সব ঐশ্বর্যের চাইতে বেশি, কার দামের কথা এখানে বলা হয়েছে? এখানে ঘ নম্বরের উত্তর হবে সেই স্নেহ। কারণ যার দাম সংসার ঐশ্বর্যের চেয়ে বেশি, সেটা গল্পে অঙ্কের মাস্টারমশাইয়ের ছাত্রের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা এবং স্নেহের কথা বলা হয়েছে। এই স্নেহ কোনো অর্থ বা ঐশ্বর্য দিয়ে কেনা যায় না, তাই এর মূল্য পৃথিবীর সব সম্পদের চেয়ে বেশি। পরের প্রশ্ন 1-6 প্রশ্ন কি বলেছে আমরা যদি একটু ভালো করে দেখি। 1-6 প্রশ্নটি, 1-6 প্রফেসর শঙ্কু মঙ্গলযাত্রা করেছিলেন 13ই জানুয়ারি। কারণ প্রফেসর শঙ্কু, গল্প অনুযায়ী প্রফেসর শঙ্কু তার বৈজ্ঞানিক প্রস্তুতি করে 13ই জানুয়ারি নিজস্ব তৈরি রকেট করে মঙ্গল গ্রহের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এই তারিখটি ছিল ডায়েরিতে উল্লেখিত আছে। পরের প্রশ্ন 1-7 শ্লোক কোন ধরনের ধ্বনি পরিবর্তন? শ্লোক থেকে শ্লোক, এটা হচ্ছে তোমার কি আদি কি বলে? উত্তরটা যদি আমরা 1-7 দেখি, উত্তর হবে কি মধ্য ব্যঞ্জনগম। কারণ শ্লোক, হ্যাঁ, ল ধ্বনিটি ছিল না, পরে শ্লোক শব্দ ল অর্থাৎ শব্দের মাঝখানে একটি ব্যঞ্জন ধ্বনির উদ্ভিদ, এটি মধ্যস্বরগম। এরপরের প্রশ্ন হচ্ছে বর্গের দ্বিতীয় এবং চতুর্থ ব্যঞ্জনকে বলা হয়। বর্গের দ্বিতীয় এবং চতুর্থ ব্যঞ্জনকে, যেমন ক চ, প্রতিটি বর্গের ক চ ট ত এগুলি প্রথম, এবং তৃতীয় হচ্ছে অল্পপ্রাণ। দ্বিতীয় এবং চতুর্থ হচ্ছে যেমন খ ঘ ছ ছ। হ্যাঁ, তাহলে এটা আমরা উত্তর বলতে পারি। সঠিক উত্তর মহাপ্রাণ ধ্বনি। হ্যাঁ, মহাপ্রাণ, ঘ নম্বর। পরের প্রশ্ন হচ্ছে 2 নম্বরের প্রশ্ন, কলিঙ্গবাসীরা বিপর্যয়ের সময় কার নাম স্মরণ করেছিল? কলিঙ্গবাসীরা বিপর্যয়ের সময় কার নাম স্মরণ করেছিল আমরা যদি বলি, সেটা হচ্ছে বিপর্যয় দেবী চণ্ডীর নাম স্মরণ করেছিল। তারপরের প্রশ্ন ততই বিরামহীন এই দাঁড়টানা। এখানে দাঁড়টানা কেন বিরামহীন? নোঙর বাঁধা থাকায় নৌকা এগোয় না, তাই লক্ষ্যহীন চেষ্টায় দাঁড়টানা অবিরাম চলতেই থাকে। পরের প্রশ্ন তা তিনি পারতেন। তিনি কি পারতেন? তিনি অর্থাৎ অঙ্কের মাস্টারমশাই খুব কঠিন অঙ্ক অত্যন্ত সহজ ও দ্রুত সমাধান করতে পারতেন। তিনি ব্ল্যাকবোর্ড ঝড়ের গতিতে অঙ্ক কষে ফেলতেন এবং জটিল সমস্যাও সহজভাবে উপস্থাপন করতেন। এই অসাধারণ দক্ষতার কারণেই ছাত্ররা তাকে একদিকে শ্রদ্ধা করতেন, অন্যদিকে ভয়ও পেত। প্রশ্ন দ্বিতীয় রক্ষী জেলেকে শাস্তি দেওয়ার কথা শুনিয়েছিলেন, শাস্তিটি কীরকম ছিল? হ্যাঁ, দ্বিতীয় রক্ষী জেলে মনে করেছিলেন ধীবর চুরি করেছে, তাই তাকে বেঁধে মারধর করে রাজদরবারে নিয়ে গিয়ে কঠোর শাস্তি দেওয়ার কথা বলা হয়েছিল। পরের প্রশ্ন ইলিয়াসের বিষয় সম্পত্তি বলতে প্রথমে কি ছিল? ইলিয়াসের বিষয় সম্পত্তি বলতে মৃত্যুর সময় 7টি ঘটকি, 2টি গরু এবং 20টি ভেড়া, এই সামান্য সম্পত্তিই তার মূল পুঁজি ছিল। পরের প্রশ্ন অবিনাশবাবু 500 টাকা ক্ষতিপূরণ চেয়েছিলেন কেন? অবিনাশবাবু 500 টাকা ক্ষতিপূরণ চেয়েছিলেন কারণ প্রফেসর শঙ্কু পরীক্ষার ফলে তার কোনো ক্ষতি হয়েছিল, যেমন বাড়ির বা সম্পত্তির ক্ষতি। সেই ক্ষতির প্রতিকার হিসেবে তিনি ক্ষতিপূরণ দাবি করেন। শঙ্কুর বৈজ্ঞানিক পরীক্ষাগুলো অনেক সময় অপ্রত্যাশিত ফল তৈরি করতো, এর ফলে আশেপাশের লোকদের অসুবিধা বা ক্ষতি হতো।
অববিনাশ বাবু সেই কারণে আর্থিক ক্ষতিপূরণ দাবি করেছিল। এরপরের প্রশ্ন, অপনিহিতি কাকে বলে? যে স্বরধ্বনি শব্দের উচ্চারিত হয় কিন্তু লিখিত রূপে প্রকাশ পায় না তাকে অপনিহিতি স্বর বলে। যেমন করব উচ্চারণে শোনা যায় করব। এরপরের প্রশ্ন হচ্ছে প্লুত স্বর কাকে বলে? যে স্বরধ্বনি স্বাভাবিকের তুলনায় বেশি সময় ধরে টেনে উচ্চারণ করা হয় তাকে প্লুত স্বর বলে। ডাকা যেমন আবেগ প্রকাশে আরও। এরপরের প্রশ্ন হচ্ছে কি, ধ্বনি বা বর্ণের পার্থক্য। ধ্বনি ও বর্ণের পার্থক্য। মুখ উচ্চারিত শব্দের ক্ষুদ্রতম অংশ যা শোনা যায়, বর্ণ যে সেই ধ্বনির লিখিত প্রতীক যা দেখা যায়। ধ্বনি শ্রবণযোগ্য শোনা যায় আর বর্ণ দৃশ্যমান লেখা হয়। যেমন ক একটি বর্ণ কিন্তু তার উচ্চারণ ধ্বনি। পরের প্রশ্ন, অভিশ্রুতির ব্যবহার কোন উপভাষায় বেশি দেখা যায়? ও পশ্চিমবঙ্গের রাঢ়ী উপভাষায় অভিশ্রুতির ব্যবহার বেশি দেখা যায়। এরপর আমরা 3 নম্বরের প্রশ্ন আলোচনা করব। করিকর সমান বরিশে জলধারা। করিকর শব্দের অর্থ কি? উদিতাংশে তাৎপর্য লেখো। হ্যাঁ, করিকর অর্থ হাতির সুর। এখানে বোঝানো হয়েছে হাতির সুরের মতো মোটা ও প্রবল ধারায় বৃষ্টি পড়ছিল। এই চিত্রকল্পের মাধ্যমে কবি ভয়াবহ বর্ষণের তীব্রতা প্রকাশ করছেন। এতে প্রবল বৃষ্টি চারিদিকে জলমগ্ন হয়ে যায়, পথঘাট ডুবে যায় এবং মানুষের জীবনে চরম বিপর্যয় নেমে আসে। পরের প্রশ্ন, স্রোতের প্রবল প্রাণ করে অহরণ এমন বলার কারণ কি বলে তোমার মনে হয়? এখানে বোঝানো হয়েছে ভাটার সময় স্রোত সমস্ত শক্তি দিয়ে জলকে টেনে নিয়ে যায়, ফলে নৌকার চলাচল বাধাগ্রস্ত হয়। কবি এই চিত্রের মাধ্যমে মানুষের ব্যর্থ প্রচেষ্টা ও জীবনের বাধা বিপত্তির প্রতীক তুলে ধরেছেন। এরপরের প্রশ্ন হচ্ছে, আমি সুযোগটা ছাড়তে পারলাম না। কোন সুযোগ কেন ছাড়েনি? এই উক্তিটি দাম গল্পের সুকুমারের। এখানে সুযোগ বলতে বোঝানো হয়েছে একটি পত্রিকার পক্ষ থেকে তার ছেলেবেলাকার স্মৃতিচারণমূলক গল্প লেখার সুযোগ। কেন তিনি সুযোগটা ছাড়তে পারেননি? তিনি তখন একজন 1 নম্বর লেখক হিসেবে পরিচিতি হয়ে তাই লেখার সুযোগ তিনি হাতছাড়া করতে চান না। নিজের অভিজ্ঞতা প্রকাশ করার একটা ভালো সুযোগ ছিল। পত্রিকা থেকে পারিশ্রমিক 10 টাকা পাওয়ার লোভও ছিল। ছোটোবেলার অঙ্কের মাস্টারমশাইয়ের ভয় ও অভিজ্ঞতা তার মনে গভীরভাবে গেঁথেছিল, তাই সে বিষয়টি নিয়ে লেখা সহজ ছিল। পরের প্রশ্ন, সে একেবারে সরবরাহ হয়ে পড়লো। এখানে সে বলতে কার কথা বলা হয়েছে? সে কীভাবে সরবরাহ হয়ে পড়লো? এখানে সে বলতে ইলিয়াসকে বোঝানো হয়েছে। প্রথমে কঠোর পরিশ্রম ও সে বিপুল সম্পত্তির মালিক হয়েছিল, কিন্তু ছোট ছেলেকে সম্পত্তি দিয়ে দেওয়া, ভেড়ার মরক, দুর্ভিক্ষে গরু মোষের মৃত্যু এবং কিরগিজদের ঘোড়া চুরি, এইসব কারণে তার সম্পত্তি নষ্ট হয়। শেষে সব বিক্রি করে সে সরবরাহ হয়ে পড়ে। পরের প্রশ্ন হচ্ছে, বক্তা কাকে উদ্দেশ্য করে উক্তিটি করছেন? কথাটি শুনে, তোর জীবিকা বেশ পবিত্র বলে দেখছি। বক্তা কাকে? এই উক্তিটি রাজার শ্যালক ধীবর ও জেলেকে উদ্দেশ্য করে বলেন। ধীবরের গা থেকে কাঁচা মাংসের গন্ধ পেয়ে ব্যঙ্গ করে তিনি এমন মন্তব্য করেন। কথাটি শুনে ধীবর অপমানিত হলে ধৈর্য ধরে নিজের নির্দোষিতা প্রমাণের চেষ্টা করে এবং বিনয়ের সঙ্গে সত্য ঘটনা ব্যাখ্যা করতে থাকে। পরের প্রশ্ন, প্রভু অনুগ্রহীত হলাম। কে এই কথা বলেছে এবং তার এরূপ অনুগ্রত? এ কথা বলেছে ধীবর। রাজা দুষ্মন্ত আংটিটি ফিরে পেয়ে খুশি হয়ে তাকে আংটির সমমূল্যের অর্থ পুরস্কার দেন। দরিদ্র ধীবরের কাছে এই পুরস্কার ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সে কৃতজ্ঞতা প্রকাশ করার প্রভু অনুগ্রহীত হলাম বলে। পরের প্রশ্ন, কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টির কবিতা বর্ণিত ঝড় বৃষ্টির জন্য প্রজাদের যে দুর্দশা হয়েছিল তা বর্ণনা করো। মুকুন্দ চক্রবর্তীর কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতায় এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের চিত্র ফুটে উঠেছে। ঘন কালো মেঘে আকাশ অন্ধকার হয়ে যায়, দিনের আলো পর্যন্ত দেখা যায় না। প্রবল ঝড় ও মুষলধারে বৃষ্টির চারদিক জলমগ্ন হয়ে পড়ে, ঘরবাড়ি ভেঙে যায়, শস্য নষ্ট হয়ে যায় এবং মানুষ আতঙ্কে বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়। ঝড়ের তীব্রতায় গাছপালা উপড়ে পড়ে, নদীর জল ফুলে ফেঁপে ওঠে এবং সাপ ব্যাঙ জল থেকে বেরিয়ে পড়ে। 7 দিন ধরে নিরবচ্ছিন্ন বৃষ্টিতে কলিঙ্গ দেশে সম্পূর্ণ প্লাবিত হয়। মানুষের দৈনন্দিন জীবন বিপর্যস্ত হয়ে পড়ে এবং খাদ্যের অভাব দেখা দেয়। এই দুর্যোগে প্রজাদের মনে প্রবল ভয় সৃষ্টি করে। কবি অত্যন্ত জীবন্ত ভাষায় প্রকৃতির এই রুদ্ররূপ এবং মানুষের অসহায় অবস্থার চিত্র তুলে ধরেছেন। পরের প্রশ্ন, এই উক্তিটি করেছেন, এই অপরাধ আমি বইব কী করে, এই লজ্জা আমি কোথায় রাখিব? কার উক্তি? কর্তার এরূপ উক্তির উপলব্ধির কারণ কি? উক্তিটি করেছেন রাজা দুষ্মন্ত। মহাকবি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকে ধীবর বৃত্তান্ত অংশে উক্তিটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শকুন্তলা বিবাহ করার পর রাজা দুষ্মন্ত রাজধানীতে ফিরে যান, কিন্তু ঋষি দুর্বাসার অভিশাপের ফলে তিনি শকুন্তলাকে সম্পূর্ণভাবে ভুলে যান। পরে শকুন্তলা যখন রাজসভা উপস্থিত হয়ে নিজের পরিচয় দিতে চান, তখন কোনো স্মারক চিহ্ন দেখাতে না পারায় দুষ্মন্ত তাকে অস্বীকার করেন এবং অপমান করেন। পরবর্তীকালে ধীবরের পাওয়া আংটি রাজা দুষ্মন্তের হাতে পৌঁছালে তার সমস্ত স্মৃতি ফিরে আসে। তখন তিনি বুঝতে পারেন যে তিনি নিজের স্ত্রী শকুন্তলাকে অকারণে অপমান করছেন। এই উপলব্ধি থেকে তার মনে গভীর অনুশোচনা ও লজ্জা জন্মায়। নিজের অন্যায় আচরণের জন্য অনুতপ্ত হয়ে তিনি বলেন, এই অপরাধ আমি বইব কী করে, এ লজ্জা আমি কোথায় রাখি? অর্থাৎ এই উক্তির মাধ্যমে রাজার অনুতাপ, লজ্জা এবং আত্মসমালোচনায় গভীর অনুভূতি প্রকাশ পেয়েছে। পরের প্রশ্ন, বিদূষিকর বলল, এটা হচ্ছে 5-এর 1। বিদূষিকর বলল, গবাক্ষ
উৎপাদন করহ। বিদূষিকরের কথা শোনার ফলে প্রফেসর শঙ্কুর যে অভিজ্ঞতা হয়েছে তা গল্প অনুসরণে লেখো। হ্যাঁ, সত্যজিৎ রায়ের বোমযাত্রী ডায়েরি গল্প। যন্ত্রমানব বিদূষিকর প্রফেসর শঙ্কুকে গবাক্ষ উদাহরণ করহ, অর্থাৎ জানালা খুলতে বলেন। বিদূষিকর কথা শুনে শঙ্কু যখন জানালা খুললেন তখন তিনি এক আশ্চর্য অভূতপূর্ব দৃশ্যের সম্মুখীন হন। প্রথমে সে দৃশ্য এত উজ্জ্বল ও তীব্র ছিল যে তার চোখে ঝলসে হয়ে যায় এবং কিছুক্ষণ তিনি কিছুতেই দেখতে পান না। পরে দৃষ্টি স্বাভাবিক হলে তিনি দেখেন চারদিকে অসংখ্য আলোকময় বুদবুদ সৃষ্টি হচ্ছে এবং ফেটে যাচ্ছে। এগুলি দেখতে সোনালি বলের মতো, যা বড় হয়ে হঠাৎ বিস্ফোরিত হয়ে আলো ছড়িয়ে দিচ্ছে। দৃশ্যটি ছিল একেবারে অলৌকিক, অচেনা। এই অভিজ্ঞতা শঙ্কুকে বিস্মিত ও মুগ্ধ করে তোলে, কারণ তিনি বুঝতে পারেন যে তিনি এক অজানা মহাজাগতিক জগতে প্রবেশ করেছেন। এই দৃশ্য তার মহাকাশ ও বিজ্ঞান অন্যতম বিস্ময়কর মুহূর্ত। এরপর পরের প্রশ্ন হচ্ছে কি, একটা বিশেষ দিন থেকে এটা আমি অনুভব করে আসছি। ব্যাখ্যা। উক্তিটি বক্তা হলেন প্রফেসর শঙ্কু। তিনি তার ডায়েরিতে এই কথাটি উল্লেখ করেছেন। এখানে বিশেষ দিন বলতে বোঝানো হয়েছে সেই দিনটি যেদিন থেকে তিনি নিজের জীবনে অদ্ভুত ও রহস্যময় পরিবর্তন অনুভব করতে শুরু করেন, বৃহৎ মহাকাশ যাত্রার প্রস্তুতি বা কোনো বৈজ্ঞানিক আবিষ্কারের পর থেকে। এই দিনটি পর থেকে শঙ্কু অনুভব করতে থাকেন যে তার চারপাশ অস্বাভাবিক ঘটনা ঘটেছে এবং তিনি যেন এক অজানা শক্তির প্রভাবে পরিচালিত হচ্ছেন। তার আবিষ্কার, ডায়েরির অদ্ভুত বৈশিষ্ট্য, মহাকাশ যাত্রা অভিজ্ঞতা সব কিছু মিলিয়ে তার মনে হয় যে তিনি সাধারণ মানুষের সীমা ছাড়িয়ে এক রহস্যময় জগতে প্রবেশ করছে। উপলব্ধি তার বৈজ্ঞানিক কৌতূহলকে আরও বাড়িয়ে তোলে, আবার একই সঙ্গে তাকে কিছুটা উদ্বিগ্নও করে। ফলে এই উক্তির মাধ্যমে তার বিস্ময়, কৌতূহল এবং অজানার প্রতি আকর্ষণ প্রকাশ পেয়েছে। এরপর পরের প্রশ্ন, স্বার্থমগ্ন যোজন বিমুখ বৃহৎ জগৎ হাতে সে কখনো শেখেনি বাঁচিতে। স্বার্থমগ্ন যোজন বিমুখ, অর্থাৎ এটা ভাব সম্প্রসারণ করতে হবে। উক্তিটি মূল বক্তব্য হলো, যে মানুষ শুধুমাত্র নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকে এবং বৃহৎ সমাজ বা জগতের প্রতি উদাসীন থাকে, সে প্রকৃত অর্থে জীবনযাপন করতে শেখে না। মানুষ সামাজিক জীব, সে একা নয় বরং সমাজের সঙ্গে যুক্ত থেকেই তার জীবন পূর্ণতা পায়। কিন্তু তারা শুধু নিজের লোভ ক্ষতি নিয়েই ভাবে, অন্যের দুঃখ কষ্ট বা সমাজের কল্যাণের কথা ভাবে না। তারা জীবনের আসল আনন্দ থেকে বঞ্চিত হয়। বৃহৎ জগৎ বলতে এখানে সমাজের মানুষ, প্রকৃতি সব কিছুই বোঝানো হয়েছে। এই জগতের সঙ্গে সংযোগ স্থাপন করে মানুষ অভিজ্ঞতা অর্জন করে, অনুভূতি শেখে এবং মানবিক হয়ে ওঠে। স্বার্থপর ব্যক্তি এই সব কিছুতে নিজেকে বিচ্ছিন্ন করে রেখে, ফলে তার জীবন সংকীর্ণ অর্থহীন হয়ে পড়ে। অতএব সত্যিকারের অর্থ বাঁচতে হলে মানুষকে স্বার্থপরতা ত্যাগ করে সমাজের সঙ্গে মিশতে হবে, অন্যের উপকারে আসতে হবে এবং বৃহত্তর মানবতার অংশ হতে হবে। তাহলে জীবনের প্রকৃত সার্থকতা লাভ করা সম্ভব। এই ছিল তোমার টোটাল যে প্রশ্ন, তার সামগ্রিক উত্তর। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ফুললি প্রশ্নের উত্তরে ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।